নমস্কার, সমস্ত সুধী দর্শকবৃন্দকে স্বাগত জানাই কথোপকথন পর্বে। আমি শতাব্দী বিশ্বাস। আজকে আমাদের সঙ্গে দুর্গাপুজো সমন্বয় সমিতির দুজন অন্যতম সদস্যকে আমরা পেয়েছি। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে তাদের নানা রকম কার্যাবলী গোটা বছরব্যাপী চলে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের স্টেট কার্ড নিউজের কথোপকথন পর্বে উপস্থিত আছেন দুর্গাপুজো সমন্বয় সমিতির সেক্রেটারি সুকান্ত দাস। নমস্কার দাদা। সঙ্গে পেয়েছি দুর্গাপুজো সমন্বয় সমিতির কার্যকরী সভাপতি প্রণবেশ্বর চন্দ্র দাদাকে। নমস্কার দাদা, স্বাগত জানাই আপনাদের স্টেট কার্ড নিউজের আমাদের এই কথোপকথন পর্বে। আমরা আজকে আপনাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানবো, আপনাদের এই দুর্গাপুজো সমন্বয় সমিতির কি ভূমিকা, সেটা নিয়ে যদি আপনাদের দুজনের মধ্যে কেউ কিছু বলেন যে আপনারা মানে কি ভূমিকা পালন করেন আমাদের শুধু দর্শকবৃন্দদের। তাহলে আপনাদের তো নানা রকম পোস্টার গোটা বছরব্যাপী দেখা যায়, তো অনেকেই সেই সম্বন্ধে অবগত নয় যে এনাদের ভূমিকাটা কি দুর্গাপুজোতে, সেটা যদি বলেন। আমাদের দীর্ঘ 15 বছর আগে এর পথ চলা শুরু। আমরা প্রথমে যখন এই সংগঠনটা সূচনা হয় তখন গুটি কয়েক ক্লাব, গোটা 30 ক্লাব নিয়ে আমরা প্রথমে পথ চলা শুরু করি। যখন পথ চলা শুরু করি, প্রথম যে মিটিং আমাদের শুরু হয়, তারপর আস্তে আস্তে বিভিন্ন কার্যকলাপের মধ্যে বিভিন্ন কমিটি, তাদের পরিচালক মন্ডলী তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে কমিটি পরিচালনা করেছেন এবং আজকে 15 বছর আমাদের এই কমিটি চলছে। বর্তমানে দাঁড়িয়ে আমাদের যে মূল ভূমিকা সেটা হচ্ছে বর্ধমানের যতগুলো পুজো আছে সেই পুজোগুলোকে একটা ছাতার তলায় আমরা আনতে চাইছি এবং এই একটা ছাতার তলার মাধ্যমে আমরা পুজোগুলোর মধ্যে একটা পরিবার, আমরা সেটা আমাদের মেন উদ্দেশ্য। এইভাবে আমাদের চলছে। আচ্ছা, মানে মোদ্দা কথা দুর্গাপুজো সমন্বয় সমিতি একটা সমন্বয় সংগঠন করা বিভিন্ন ক্লাবের মধ্যে। তো কতগুলো ক্লাব আছে প্রণবেশ্বরদা আপনাদের সংগঠন? তো প্রথমে 30টা পুজো কমিটিকে নিয়ে একটা সংগঠনটা তৈরি করবার চেষ্টা করেছিলাম, বর্তমানে তৈরি হয়েছিল। বর্তমানে 250টা আমাদের সদস্য হয়েছে। বা এই মুহূর্তে সংগঠন একটা শক্তিশালী জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা সারা বছর ধরেই বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। তো যেমন গরমের সময় প্রচণ্ড যখন দাবদাহ চলে তখন আমরা জলছত্র খুলি এবং এটা আমরা দেখেছি মানুষদের জল খাওয়ার ব্যবস্থা করি। ওই মেন জিটি রোডের ওপরে বিলহাটার ওইখানে দেখেছি। এবছরে যেমন আমরা হসপিটালে করেছিলাম, হসপিটালে আমরা 3-4 দিন ধরে জলছত্র করেছিলাম, মানে যেখানে মানুষের ভিড় বেশি হয় সেখানে আমরা জলছত্রের অনুষ্ঠান করেছিলাম। তারপরে আমরা করেছিলাম জুন মাসে 8ই জুন আমরা কলকাতা ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে একদিনে 4427টা ব্লাড কালেকশন হয়েছিল। বাহ, কলকাতাকে নিয়ে। মূলত কলকাতা ওদের ওখানে অনেক পুজো আছে বলে ওদের সংগ্রহটা বেশি। একদমই তাই, এটা শহর কেন্দ্রিক আর এটা মফস্বল, এটা এলাকায় বলে। এখন কলকাতার সঙ্গে তো তুলনা করলে বর্ধমান কলকাতার একদমই যায় না, করা যায় না, কারণ কলকাতার পর হুগলি কখনো তার তুলনা করতে পারে না। একদম আমরা বর্ধমান অনেকটাই পিছিয়ে। ঠিক আছে, তো ওদের সঙ্গে আমরা যৌথভাবে আগেতে যেমন ওদের হতো নেতাজি ইন্ডাস্ট্রিয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প হতো, আমরা বর্ধমান থেকে যেতাম ওখানে ব্লাড দিতে। আমরা গাড়ি করে নিয়ে যেতাম, ডোনারদের গাড়ি করে নিয়ে যেতাম, তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হতো। তো পরে দেখলাম যে আমরা যদি এখানে করি, তাহলে সংখ্যাটা বাড়বে, করি অনুষ্ঠানটা যদি বর্ধমানে করি তাহলে বর্ধমানের লোকেরা উপকৃত হবে। বর্ধমান হসপিটালে আমরা সেই ব্লাডটা দিলে অনেক পেশেন্ট আছে যাদের উপকার হবে এবং দেখা যাবে যে এই যাতায়াতের ঝুঁকির জন্য হয়তো অনেকে যেতে ইচ্ছা থাকলেও যেতে চাইছে না। সেই জন্য আমরা বর্ধমানে করেছিলাম, ডোনারের সংখ্যা বাড়বে। 427টা ইউনিট ব্লাড আমরা সংগ্রহ করেছিলাম। খুব ভালো কথা। তারপরে আস্তে আস্তে চলে, সারা বছরই প্রোগ্রাম চলে, বিভিন্ন অনুষ্ঠান চলে। তারপরে দেখা যায় রাখি বন্ধন উৎসব এসে যাচ্ছে, রাখি বন্ধন উৎসব করা হয় বিভিন্ন, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আমরা রাখি বন্ধনের অ্যারেঞ্জমেন্ট করে থাকি। শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা করে থাকি। আচ্ছা, এবছরে যেমন আমরা গত বছর পর্যন্ত যেটা পেয়েছিলাম যে অফলাইনে দুর্গাপুজোর পারমিশন হয়, এবছরে তো অনলাইন পারমিশন, খুব ঝুঁকির ব্যাপার ছিল। আমরা সমন্বয় সমিতির পক্ষ থেকে 8টা ছেলে মেয়েকে রেখেছিলাম স্যালারি দিয়ে আমরা বিনা পয়সায় প্রত্যেকটা পুজো কমিটির পারমিশনের ব্যবস্থা করে দিয়েছিলাম। গত 1 সেপ্টেম্বর থেকে
আজ পর্যন্ত। আচ্ছা, আজ দুপুর পর্যন্ত আমরা সেন্টারটা আজ দুপুরবেলা বন্ধ করে দিয়েছি। তারা যথেষ্ট পরিশ্রম করে প্রত্যেকটা পুজো কমিটিকে তাদের পারমিশনের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। মানে মোদ্দা কথা প্রশাসনের সঙ্গে ক্লাবের সমন্বয় সাধন, একদম একদম যোগসূত্র, সেতু বন্ধন। এবং যে কোনো ভাবে প্রশাসনও আমাদের সহযোগিতা করে। এবারে যেমন ফায়ার ব্রিগেড আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, যখনই কোথাও কোনো অবজেকশন এসছে, আটকে গেছে, ফায়ার ব্রিগেডকে সঙ্গে সঙ্গে এই সুকান্ত ফোন করেছে যে স্যার আমার এটা আটকে গেছে, কেন দেখুন তো, সঙ্গে সঙ্গে ওরা অ্যাপ্রুভ করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, যেহেতু সমন্বয় সমিতি বলছে সেহেতু ওরা ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে মানে ক্লাবের যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয় সেটাও আপনাদের মাধ্যমেই কি সমাধান হবে? ক্লাব সমাধান করার চেষ্টা করুন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে, মানে পথটা দেখিয়ে দেন যে এইভাবে গেলে হয়তো সমস্যার সমাধান। আগে যেমন হতো কি, আজ থেকে 15 বছর আগে, 15-16 বছর আগেকার কথা বলছি, বেশি দিনের নয়, 15-16 বছর আগেকার কথা বলছি, পুলিশ প্রশাসন করতে গেলে আমাদের বুকের ভেতরটা গুড়গুড় করতে, কি বলবে এসডিও, সেটা আবার কি ব্যাপার, স্বাভাবিক। এইগুলো ছিল। তো যখন সমন্বয় সমিতি তৈরি হলো তারপর থেকে আস্তে আস্তে ওই ভয় ভীতিটা কিন্তু পুজো কমিটিগুলোর কেটে গেল। তারা পুজো প্রশাসনের সম্মুখীন হতে শুরু করলো। আমরা সবাইকার এসডিও পারমিশন করে দেওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, মানে এরকম পুজো কমিটিগুলোকে আমরা সারা বছর সহযোগিতা করে থাকি, তারাও আমাদের পাশে থাকে। যে একদমই তাই, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেটাকে ঘরের মেয়ে উমা বাড়ি আসছে, সেটা একদম আন্তরিকভাবে, আন্তরিক পরিবেশের একটা পারিবারিক একটা মেলবন্ধনের মতো তৈরি করা, যেটা বুঝলাম। আপনাদের এই যে সমন্বয় সমিতি, তাতে ক্লাবগুলোকে মেম্বার হতে গেলে কি কিছু অনুদান বা চাঁদা দিতে হয়? না, দেখুন, আমরা যে কোনো সংগঠনের একটা নিয়ম থাকে, একটা মেম্বারশিপ থাকে, এবং সেটা আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের তখন আমরা যাদের একটু বাজেট বেশি সেই ক্লাবগুলোর জন্য 1000 টাকা অনুদান ছিল, বার্ষিক একটা অনুদান, এবং যেগুলো একটু কম বাজেটের পুজো সেগুলোকে 500 টাকা অনুদান ছিল। পরবর্তীকালে যখন কোভিড পিরিয়ড এলো সেই সময়গুলো কিন্তু আমরা সেই মেম্বারশিপটাকে করে দিয়েছিলাম 10 টাকা। আচ্ছা, এবং কোভিডের পিরিয়ড এখন যে সময় যাচ্ছে, এখন আমরা সব পুজো কমিটিগুলোর কাছ থেকে বছরে 500 টাকা আমাদের একটা মেম্বারশিপ নিতে হয়। এখানে কোনো ব্যক্তি মেম্বার হয় না, এখানে ক্লাবকে রেজিস্ট্রেশন হয়, এবং ক্লাব থেকে যাকে রিপ্রেজেন্ট করবে, ক্লাবের সভাপতি, সম্পাদক বা যাকে তারা দায়িত্ব দেবেন, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হন। তো আমরা যেটা চাই, সেটা আমাদের যেটা উদ্দেশ্য থাকে যে আমরা প্রত্যেকটা ক্লাবের কাছে, যেমন আপনি কিছুক্ষণ আগে শুনলেন যে রক্তদান শিবির, এবার এই বছর রক্তদান শিবিরে আমরা কী করেছিলাম, প্রত্যেকটা জোন ওয়াইজ প্রত্যেকটা এলাকায় গিয়ে সেই ক্লাবগুলোকে নিয়ে বসে আমরা মিটিং করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা যেটা পরিবার, সেই পরিবারের মধ্যে আমরা যাতে একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি। আপনি যেটা আমাদের বলছেন, আমাদের বিভিন্ন কার্যকলাপ থাকে, সেগুলো আমরা করি সারা বছর, এবং এই কার্যকলাপের মধ্যে কিন্তু মেলবন্ধন তৈরি হয়, তাদের সুযোগ, তাদের সুখ দুঃখ, সেখানে আমাদের কোথাও অসুবিধা, তাদের কোথাও অসুবিধা, সেটা আদান প্রদানের মধ্যে একটা ভ্রাতৃত্ব আমাদের মধ্যে গড়ে উঠেছে। খুব ভালো উদ্যোগ, এবং গোটা বছর ব্যাপী নানা রকম কার্যপ্রণালী চলে, আপনি বললেন গোটা বছর, একদম সারা বছর। হ্যাঁ, মানে এটা কি আপনাদের অনুষ্ঠান সূচি কি বছরের প্রথম থেকেই শিডিউল করা থাকে, না আপনারা সবাই মিলে আলোচনা করে ঠিক করেন কোনো অনুষ্ঠান? না, আমাদের একটা তো প্রোগ্রাম আমাদের ফিক্স থাকে, অ্যানুয়াল একটা ক্যালেন্ডার আমাদের থাকে। আচ্ছা, সেই ক্যালেন্ডারের বেস করে সেটা আমাদের যে পরিচালক মণ্ডলী আছে সেখানে আমরা প্রথমে পাস করাই। আমাদের যেমন উনি বলেছেন, আমরা গরমে জলপান থেকে শুরু করে আমাদের ড্রয়িং কম্পিটিশন একটা হয়। আমরা যেটা গত 3 বছর ধরে করছি সেটা হচ্ছে শিল্প সম্মান। ধরুন আমাদের এই যে পুজো, এই পুজোর মধ্যে যে শিল্পীরা, যে প্রতিমা শিল্পী, যে থিম মেকার, যার জন্য এই ধরুন অর্থ অবশ্যই পুজো কমিটিগুলো অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে করেন, কিন্তু যে শিল্পীদের মাধ্যমে এইটা প্রতিষ্ঠাপিত হয়, সেই শিল্পীরা কোনো জায়গায় অন্ধকারে থেকে যায়। তো এইটা আমরা খুব অনুভব করে আমরা পুজো কমিটিগুলো আমরা শিল্প সম্মান একটা অনুষ্ঠান করি বিগত কয়েক বছর ধরে। সেখানে যেমন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুলিল্লা এসে সম্মান নিচ্ছেন, তার পাশাপাশি আমার কালনার সুদূর প্রান্তের যে স্বপন বাবু আছেন শিল্পী, তিনি পাচ্ছেন। আবার কলকাতার যে নাম করা বর্ধমানের যেমন যিনি রয়েছেন প্রতিমা শিল্পী, তিনি যেমন পাচ্ছেন, আবার ইন্টেরিয়ারে যিনি আছেন তিনি যার দীর্ঘদিন কাজ করছেন, কিন্তু এই প্রতিমা শিল্পী কোথাও অত রেকগনাইজ হচ্ছে না। আমরা শুধু পুজো করি বলে শুধু পুজো কমিটি না, পুজোর সঙ্গে যুক্ত যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমরা চলার চেষ্টা করি।
বিশেষ করে আমি একটা উল্লেখযোগ্য ঘটনা বলবো, যখন কোভিড পিরিয়ড এলো সেই সময় আপনারা জানেন যে একটা ভ্যাকসিন নিয়ে একটা খুব মানুষের মধ্যে ক্রাইসিস চলছিল। সেই সময় ফোরাম ফর দুর্গা উৎসব তারা হেলথের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের চন্দ্রিমাদির উদ্যোগে আমরা বর্ধমানে ফার্স্ট ভ্যাকসিন এবং সেকেন্ড ডোজ দুটোই আমরা 600 জনকে আমরা যারা পুজোর সঙ্গে রিলেটেড, বিশেষ করে যারা পুরোহিত, যারা প্যান্ডেলের কাজ করে, যারা লাইটের কাজ করে, যারা প্রতিমার কাজ করে, তাদের কিন্তু আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, আমি জানতে চাইবো যে আমাদের বর্ধমানে তো কার্নিভেল হয়, সম্ভবত কলকাতার আগের দিন হয়, তাই তো? কলকাতার আগে, হ্যাঁ, মানে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশীতে বর্ধমানে কার্নিভেল হয়। হ্যাঁ, দাওয়াদশীতে। তো এই কার্নিভেলে আপনাদের কি ভূমিকা থাকে? এটা তো বিগত 3 বছর 4 বছর হলো শুরু হয়েছে, তো আপনারা মানে কার্নিভেলে আপনাদের কার্নিভাল হচ্ছে 3 বছর। হ্যাঁ, বিগত 3 বছর হয়েছে। না, আমি একটু জাস্ট বলি আর কি, যেটা হচ্ছে কলকাতায় যেদিন হয় তার আগের দিন আমাদের এখানে হয়, সেখানে দ্বাদশী বা ত্রয়োদশী যেটাই হোক, মানে কলকাতা যেহেতু, এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে উনি কলকাতায় তো আরও ধরুন বেশ কিছু বছর আগে থেকে হচ্ছে, কিন্তু উনি গোটা রাজ্যে চাইছেন, যেহেতু আপনারা সবাই আমরা জানি যে আমাদের যে দুর্গাপুজো সেটা আমাদের ইউনেস্কো থেকে হেরিটেজ ইন্টেনজেন্ট হেরিটেজের তকমা পেয়েছে, এবং এই দুর্গাপুজো শুধু আমাদের রাজ্যের ব্যাপার না, শুধু দেশের ব্যাপার না, বিশ্বের আঙিনায় তার একটা আলাদা রূপে এর প্রতিস্থাপন হয়েছে। এবং এরপর থেকে বিভিন্ন দেশ বিদেশের মানুষ তারা আমাদের কলকাতায় আসেন, এবং রাজ্যের বিভিন্ন যে ছোট ছোট যে জেলা সেখানেও যখন কার্নিভাল হচ্ছে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরে, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের এবং বাইরের বিদেশি প্রচুর মানুষ এই কার্নিভালে অংশগ্রহণ করেন, তারা এসে অতিথি হিসাবে আমাদের সঙ্গে থাকেন, তারা উপভোগ করেন। তার মানে একদম সিস্টেমেটিক ওয়েতে যাতে সুন্দরভাবে পরিচালিত হয় কার্নিভালটা, এটাই উদ্দেশ্য। অ্যাকচুয়ালি কার্নিভাল বর্ধমানের বিধায়ক খোকন দাসের উদ্যোগে তৈরি হয়েছিল। উনি এটার স্রষ্টা বলা যায়, একদম স্রষ্টা বলা যায় যে খোকন দাস এই বর্ধমান কার্নিভালটাকে তৈরি করেছিলেন, এবং উনি পুরো ব্যাপারটা পরিচালনা করেন। আমরা দুর্গাপুজো সমন্বয় সমিতি ওনার পাশে থাকি সহযোগিতার হাত, যেহেতু উনি দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান। আচ্ছা, সেই জন্য আমাদের থাকতেই হয়, আমরা থাকতে বাধ্য। এবং আপনি সব কিছু করেন একদম সকাল থেকে রাত পর্যন্ত। আমি দেখেছি ওই গরমে, দুর্ধর্ষ গরমে স্টেজে বসে আছে, এই ওখানটা ঠিক হয়নি, ওখানটা পর্দাটা ঠিক করে লাগা, ওখানটা রেলিংটা বেঁকা আছে সোজা কর, এই ব্যাপারগুলো খোকনদার মধ্যে আছে। আচ্ছা, একদম মানে আন্তরিকতা দিয়ে কাজটাকে সুন্দর করা, সেরকমই। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে তো আমি মানুষ করবো, সে কি প্যান্ট পরবে, কি জামা পরবে, স্বাভাবিক। ওনার ঠিক সেই রকম, যেহেতু ওনার শহরের পুজো এবং ওনার শহরের কার্নিভাল, আমরা শুধু সহযোগিতা করি। কার্নিভালের এই প্রসঙ্গে আমি কথা বলি, ব্যাপার হচ্ছে বর্ধমান, কলকাতা তো কার্নিভাল হয় ঠিক, জেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে বিভিন্ন জেলা পালন করে, কিন্তু আমাদের মাননীয় বিধায়ক উনি কিন্তু ওনার যে এরিয়া মানে কাঞ্চননগর রথতলায় উনি কিন্তু এটা প্রথম চালু করে, তখন আমাদের বর্ধমান শহরে আসেনি, উনি ওনার এরিয়ায় যে 20-25টা পুজো থেকে সেখান থেকে কিন্তু তার সূচনা, এবং বর্ধমানের যে কার্নিভালের ক্ষেত্রে উনি যেটা বললেন, প্রথম দিন থেকে যখন থেকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, অ্যাকচুয়ালি যেহেতু রাজ্য সরকারের প্রকল্প, সুতরাং জেলা প্রশাসন তার বিভিন্ন দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, জেলা পুলিশ বা আমাদের জেলা শাসকের দপ্তর, তাদের সহযোগিতায় পিডব্লিউডি থাকে, বিভিন্ন সহযোগী ডিপার্টমেন্ট থাকেন, এবং বিধায়কের উদ্যোগ সেখানে থাকেন পুজো কমিটিগুলোকে ইনভলভ করা, তাদেরকে নিয়ে তাদেরকে আরও কী করে বেটারমেন্ট করা যায়। তিনি তো শুধু বিধায়কের নয়, তিনি বিধায়কের পাশাপাশি তিনি প্রত্যেকটা পুজো কমিটির, বিভিন্ন পুজো কমিটির তিনি আবার সভাপতির পদে রয়েছেন। আচ্ছা, তিনি আমাদের সমন্বয় সমিতিতে রয়েছেন, ফলে তার একটা আলাদা অবশ্যই জনগণের প্রতিনিধি যতক্ষণ উনি, ওনার তো ভূমিকা অনন্য থাকবেই। আরেকটা কথা বক্তব্য যে এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ক্লাবকে 1,10,000 বোধহয় দিয়েছেন, তাই তো, তহবিলে, দান তহবিলে। তো এক্ষেত্রে মানে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? মানে ক্লাবকে যে উনি সাহায্য করছেন, মন্তব্য করাটা ঠিক হবে কি না, মানে আপনার ব্যক্তিগত ব্যাপার মন্তব্য। প্রথম কথা হচ্ছে, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ নিয়ে কোনো দ্বিমত নেই
যে আপনি রাজ্যে যদি যান, বিভিন্ন জেলাতে যদি যান, আপনি যদি আমি বর্ধমান শহরের কথা ধরি, বর্ধমান শহরে আজকের ডেটে আপনার 350-র ওপর পুজো যারা এসডিও পারমিশন নিয়ে করে। সেখানে আপনি বর্ধমান শহরে যদি আপনি লিস্ট দেখেন, 15 থেকে 20টা পুজো, যে পুজো খুব আড়ম্বরের সঙ্গে হয়, যেখানে মানুষ ভিড় করেন, যেখানে মানুষের খুব সমাগম হয়। কিন্তু আমি যদি এই 20টা পুজো যদি বাদ দিয়ে 30টা পুজো যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে পুজো সেখানে কিন্তু আপনি গিয়ে দেখুন, সেখানে আপনার যারা পুজো করছে তারা খুব বয়স্ক লোকরা পুজো করছে, নতুন জেনারেশন আসছে না, নতুন জেনারেশনের হাতে ফোন আছে, তারা ফোন নিয়ে ব্যস্ত, তাদের কাছে সময় নেই সামাজিক কাজ করার জন্য। ফলে সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ, বর্ধমান শহরে প্রচুর মহিলা পুজো কমিটি আছে, যে মহিলারা আন্তরিকতার সঙ্গে মায়ের আরাধনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 1,10,000 টাকাটা কিন্তু পুজোটার ক্ষেত্রে তাদের বড় পাওনা। এবং অনেক সময় অনেক বিতর্ক হয়, আমাদের বা আমার ব্যক্তিগত মতামত, এই যে 1,10,000 টাকাটা উনি অনুদান হিসেবে দেন, এই টাকাটা কিন্তু আপনি দুর্গাপুজোকে একটা পুজো হিসেবে যখন দেখছি, তার সঙ্গে কিন্তু কয়েক হাজার কোটি টাকার একটা ট্রানজ্যাকশান আছে, মানিটারি ট্রানজ্যাকশান আছে। আজকে দুর্গাপুজোকে কেন্দ্র করে আজকে প্রান্তিক গ্রামের যে মানুষটা প্যান্ডেল বাঁধতে আসছে, তার কাছেও কিন্তু এই 1,10,000 টাকা পৌঁছে যাচ্ছে। যে গ্রামের যে ঢাকিটা সারা বছর অপেক্ষা করে থাকে যে দুর্গাপুজোর এই অর্থ দিয়ে তার বাকিটা বছর চলবে, সেই লোকটার ঘরেও কিন্তু এই 1,10,000 টাকাই পৌঁছাচ্ছে। যে আপনার সোলার কাজ করে, যে শিল্পীরা সোলার কাজ করে, সে বসে আছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। সুতরাং যারা এই অনুদানের মধ্যে দেখছে, আমরা পুজো কর্তা হিসেবে কিন্তু আমরা দেখছি যে এই পুজো একটা অর্থনৈতিকের একটা চক্র হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অর্থটা পৌঁছে যাচ্ছে। মানে একদম সেই ছাঁকনির মতো একদম ফিল্টার হতে 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 একদম তলানি পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু জিনিসটা পৌঁছে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগটা, যে 1,10,000, সেটা শুধুমাত্র ক্লাবকে দেওয়া নয়, যেটা আমরা সুকান্তদার কথাতে জানতে পারলাম, সেটা কিন্তু একটা ঢাকি, একটা কাশি, একটা পুরোহিত, তার বাড়িতেও সেই অনুদানের টাকাটা পৌঁছে যাচ্ছে। আমাদের সমালোচনার অনেক দিক থাকে, এটা একটা সব থেকে একটা তার পজিটিভ দিক নিয়ে হবেই। সব কাজ করলেই তার সমালোচনা হবে, এটা সমালোচনা হচ্ছে মানে কিছু কাজ হচ্ছে, ওর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনি সুকান্তদা, আপনি একটু আগে বলেছেন যে আপনারা বিজয়া দশমী পালন করেন বড় করে, এবং তখন শিল্পীদের বোধহয় পুরস্কৃত করেন, সম্মাননা দান করেন। তো আপনারা এরকম আর কি কি সম্মাননা দান করেন দুর্গাপুজোর শিল্পী, ক্লাব, এদেরকে, সেটা যদি একটু বলেন। না, শিল্পী সম্মাননা বলতে আমরা যে আমাদের যেহেতু পুজো ব্যাপার, আমরা বিভিন্ন পুজো পরিক্রমা হয়, সেরকম কোনো আমরা পরিক্রমার মধ্যে আমরা থাকি না। যেহেতু পুজোরা সবকটাই আমার পরিবার, সেখানে আমার কাছে কেউ প্রথম কেউ দ্বিতীয় হতে পারে না। আমার কাছে যে পুজোটার বাজেট 50 লাখ টাকা, সেও যেমন আমার কাছে আমার সদস্য, আর যে 1 লাখ টাকার পুজো করে সেও সদস্য। কারণ আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে 1-10 দিয়েছে, কাউকে 5 লাখ দেয়নি, কাউকে 3 লাখ দেয়নি। আর আমাদের সমন্বয় সমিতিরও বক্তব্য, ছোট বড় আমরা সবাই একটা পরিবারে যেমন দাদা ভাই থাকে, আমরা পাশে এক একজনকে নিয়ে আমরা চলি। আর আপনি যে সম্বর্ধনার কথা বলছেন, এটা আমরা শিল্পীকে দিই, কারণ আপনারা জানেন এই শিল্পীরা কোথায় আমাদের মনে হয়েছে যে বঞ্চিত থাকে, শিল্পীদের দিই। এবং আমরা যে ড্রয়িং কম্পিটিশনটা করি, সেই বাচ্চাদের কিন্তু এই মঞ্চেতে আমরা পুরস্কৃত করি। ড্রয়িং কিন্তু একটা ধারণা, ড্রয়িং কিন্তু একটা মানুষের মধ্যে নতুন মানুষকে ভাবতে শেখায়। ড্রয়িং এমন একটা জিনিস, ছোটো ছোটো বাচ্চাদের তারা অনুপ্রাণিত হবে যে এই ড্রয়িং করে একজন শিল্পী আজকে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে, একজন মূর্তিকার তৈরি হচ্ছে। হ্যাঁ, সেজন্য আমরা মেনলি এই পুরস্কার করি। এবং আমাদের যে রক্তদান যে শিবিরটা যেটা আমরা হয়েছে, সেখানে এবছর আমাদের ট্যাগলাইন ছিল এভরি ডোনার ইজ এ হিরো। মানে যারা রক্ত দিয়েছে আমরা মনে করেছি তিনিই হচ্ছে প্রকৃত নায়ক, এবং তাকে আমরা সামান্য যেটুকুনি রক্ত দিয়েছে বলে তাকে ফেলিসিটেট করেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে। আচ্ছা সুকান্তদা, আমি একটা জিনিস জানতে চাইবো, গোটা বছর ব্যাপী আপনাদের নানা রকম কার্যপ্রণালী চলে, প্রণবেশ্বরদা বললেন ছবি, ড্রয়িং,
আপনিও সেটা বললেন। এছাড়া আগে যেমন কলকাতার সঙ্গে ব্লাড ডোনেশন থাকতো, এখন নিজেরা করেন শহরে। এছাড়া জল ছত্র, তারপরে আপনার আরো অনেক যে কার্যপ্রণালী চলে। আরো কয়েকটা প্রোগ্রাম আছে, যেমন আমরা হোলির সময় আমরা বসন্ত উৎসব আমি নিজে আপনাদের পার্কে পিকনিক হয়। আপনাদের আমি নিজে রথযাত্রার উৎসবে আপনারা যে পরিশ্রান্ত মানুষদের শরবত খাইয়েছিলেন, আমি ছিলাম। শিবরাত্রিতে বড় শিবতলাতে আমরা বিনামূল্যে সব জল, গঙ্গা জল, ঘি এবং দর্শক মন্ডলীকে জানাই, ওনাদের যে কোনো কর্মসূচিতে সঙ্গে একজন ডাক্তারবাবু থাকে হেলথ চেক আপের জন্য। যে কোনো অনুষ্ঠানে যে কোনো মুহূর্তে অসুস্থ হতেই পারে, তো এমার্জেন্সি মেডিকেল টিম সব সময় প্রস্তুত থাকে, একটা টেবিল থাকে। আমি নিজে সেটা দেখেছি, ওনাদের কয়েকটা কার্যপ্রণালীতে আমি গেছিলাম। আমাদের যে হেলথ ক্যাম্পটা হবে দুর্গাপুজোয়, আগত দর্শনার্থী যারা আসবে বর্ধমানে ঠাকুর দেখতে রাত্রের দিকে, তাদের তো অনেক সময় অনেক রকম অসুবিধা থাকতে পারে। আমরা বীরহাটাতে একটা হেলথ ক্যাম্প করি, একদম মেন সেন্টার। হ্যাঁ, ওখান থেকে জল, ওখানে ডাক্তারের ব্যবস্থা থাকে, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স, ওষুধ থেকে মানে কেউ অসুস্থ ফিল একটা রেস্কিউ টিম বলা যেতে পারে, আমাদের ওখানে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। সেই তো বিপদ তো দেখুন, বিপদ কিন্তু দুর্গা পুজো সব মানে না, বিপদ যে কোনো সময় আসতে পারে। তো সেই সহযোগিতাটার হাত বাড়িয়ে দেন। আমি সেই কথারই যোগসূত্র ধরে বলছি, এই যে কার্যপ্রণালী, এটা একটা ব্যাপক বিরাট কার্যপদ্ধতি, কার্যপ্রণালী যাই বলুন, সারা বছর ব্যাপী চালানো, তার সাধুবাদ না দিয়ে মানে থাকা যাবে না। কিন্তু কথা হলো, যে কোনো কাজ আমরা যখনই পরিচালনা করতে যাব, সেটা একটা ব্যয়সাপেক্ষ, মিনিমাম খরচা হলেও তো একটা খরচা আছে। তো আপনাদের তো আমি যেটা শুনলাম যে সুকান্তদা বললেন যে ক্লাবে এক ক্লাব থেকে একজন সদস্য রিপ্রেজেন্টেটিভ পাঠায় এবং 500 টাকা তার অনুদান। তো সেই অনুদানে এই এত বৎসরব্যাপী এত কার্যপ্রণালী তো চলতে পারে না। তো আপনারা কিভাবে এই টাকাটা জোগাড় করেন, এই কার্যগুলো করেন, যদি বলুন সুকান্তদা। আপনি ব্যাপার হচ্ছে যে দেখুন, আমাদের সদস্য, আমরা দুর্গাপুজো এক একটা ক্লাবকে নিয়ে রিপ্রেজেন্ট, ফলে আমাদের একটা ক্লাব থেকে একজন এলেও আমাদের মেম্বার সংখ্যা যদি ধরি, আমাদের মেম্বার সংখ্যা অনেক বেশি। ফলে যে কোনো ভালো কাজ যদি আপনি কখনো করেন, তো সেই কাজে দেখবেন অর্থটা কখনো বাধা হতে পারে না, যেহেতু আপনার কাজ যদি সঠিক থাকে এবং আপনার যদি আর্থিক যদি সচ্ছল যদি থাকে, তাহলে হয় না। আর আমরা সর্বোপরি যা প্রোগ্রামই করি, আমরা তো মায়ের আরাধনা করি, সেই হিসাবে আমি এটা বিশ্বাস করি যে ভালো কাজে যখন আপনি কোনো করবেন, সেটা মা একটা আশীর্বাদ ব্লেসিং থাকে, সেটা আমাদের যারা সদস্য আছে, মেম্বারশিপ থাকে, আমাদের আছে, তারা আমাদের সহযোগিতায়, মানুষ যারা মেম্বার তাদেরই সহযোগিতায় আমাদের সমস্ত প্রোগ্রাম, এবং আমরা ড্রয়িং কম্পিটিশন বলুন বা যেটাই করি, আমরা কিন্তু আমাদের এই যেমন উনি বললেন, এবছরও আমরা যে অনলাইনে যেভাবে আমরা মানুষগুলোকে সুযোগ করে দিয়েছি, পুজো কমিটিগুলোর পাশে দাঁড়াতে পেরেছি, বা অন্যভাবে বলতে গেলে পুজো কমিটিগুলো আমাদের সুযোগ দিয়েছে তাদের পরিষেবা দেওয়ার জন্য, সেখানেও কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পুজো কমিটিগুলোকে অনলাইন যে প্রসেস, তার প্রসেসটা করে দিচ্ছি। একটা ফর্ম কাউকে আনতে হয়নি, আমরা স্ক্যানার মেশিন, প্রিন্টার মেশিন সব বসিয়েছিলাম। আচ্ছা, সেও সহযোগিতা করেছে। একজনের স্ক্যানার মেশিন ছিল, সে স্ক্যানার মেশিনটা দিয়েছে, সেখান থেকে আমরা প্রিন্ট আউট বার করেছি, যার ফলে যেটা অনলাইন যে সমস্ত ফর্ম লাগে, প্রায় একগুচ্ছ ফর্ম লাগে, সেগুলো আমরা ওখান থেকে প্রিন্ট আউট বার করে নিয়েছি। বিনামূল্য হয়ে গেল, আমাদের দিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটা কথা বলবো যে দর্শকদের সুবিধার জন্য বলি, হয়তো আপনাদের সেটা জানা আছে যে এই যে পুজোর 4 দিন ভীষণ ভিড়, ভীষণ কেওয়াস, ভীষণ বাড়িতে সবারই ব্যস্ততা, আত্মীয় স্বজন সবাই আসবে। তো এই সময় যদি কোনো রকম কেউ মানে বিপদে পড়ে বা কিছু করে, তাহলে এমন কিছু জরুরি, আপনাদের তো একটা মেডিকেল টিম আছে, তো সেখানে কি বাই ফোনে কি ফোন নাম্বার কিছু আছে যেটা আপনারা দর্শকদের জানাতে চাইবেন, যে ফোন করলে আপনার বাড়িতে গিয়ে এসে? বলি, ব্যাপার হচ্ছে দেখুন, পুজোর সময় রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা স্তরে সব জায়গায় আপনার হেলথ টিম রয়েছে, স্বাস্থ্য দপ্তর রয়েছেন, আমাদের হাসপাতাল, আমরা বিভিন্ন সময় প্রশাসনের সঙ্গে মিটিং করি, এবং আমরা হয়তো সাধারণ মানুষ হয়তো অতটা অবগত না থাকতে পারে, জেলা প্রশাসন কিন্তু এই ব্যাপারে খুব সচেতন থাকে, বিশেষ করে বর্ধমান ডিএম ম্যাডামের নেতৃত্বে টোটাল আমাদের যে টিম, মেডিকেল বলুন, বর্ধমান থানা বলুন,
আমরা যেগুলো আমাদের যেটা পরিষেবা সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্পটা থাকে সেখানে আমাদের হেলথ যে টিম থাকে, মেডিকেল টিম থাকে। ধরুন পুজোর ক্ষেত্রে খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমরা ছোটো বাচ্চাদের নিয়ে বেরাই, সেই বাচ্চাগুলো ওর সঙ্গে মিস হতে পারে, তার জন্য থানা থেকে একটা করে কার্ড দেওয়া হয়। সেই কার্ডগুলো আমরা পুজো কমিটির কাছে থাকে বা আমাদের কেন্দ্রে থাকে। অনেকে বাইরে থেকে, অনেক বাইরের জেলার, বিভিন্ন জেলার মানুষরা বর্ধমানের ঠাকুর দেখতে আসেন। সেখানে যারা তারা তাদের হারিয়ে না যান বা ভুল পথে না কোনো রাস্তায় তার জন্য আমাদের গাইড ম্যাপ জেলা পুলিশ থেকে করে, সেগুলো আমরা আমাদের ওখান থেকে দিই। সেটাই আমি বক্তব্য, ধরুন এমন কোনো মানুষ, অনেকেই তো বর্ধমানে আসেন বাইরে থেকে, এসে হয়তো তার বাচ্চা হারিয়ে গেল বা সে নিজে দলছুট হয়ে গেছে, কোনো মহিলা বা কোনো মহিলা বিপদে পড়ে গেছে। কারণ ভিড়ের মধ্যেই কিন্তু আনন্দেরও যেমন একটা ভালো দিক আছে, আনন্দের একটা খারাপ দিক আছে। তো সেক্ষেত্রে তারা মানে এখানে আমি শুধু দর্শকদের এটাই জানাতে চাইবো যে সেক্ষেত্রে কি সেই ক্লাবের সঙ্গে যোগাযোগ করবে? আমি যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাব নিয়ে আমাদের পরিবার, সেখানে হচ্ছে যদি কোনো এরকম কোনো ঘটনা যদি ঘটে, ঈশ্বর না করুক কারোর সঙ্গে এটা হোক, তাহলে সেই কাছাকাছি যে ক্লাব থাকবে প্রত্যেকটা ক্লাবের আমাদের নিজস্ব সহায়তা কেন্দ্র রয়েছে। আচ্ছা। এবং সেই সহায়তা কেন্দ্রে গিয়ে ওনার যদি কোনো মিসিং হয়, কিছু হয়, সেখানে যোগাযোগ করলে, কেননা ধরুন আমাদের যে সহায়তা কেন্দ্র সেটা বিরাটার একটা সেন্টারে, এবার সেখান থেকে খবর পাঠাবো আমরা সেই পুজো কমিটিতে। সেই পুজো কমিটি কিন্তু আমাদেরই সদস্য এবং আমাদের পরিবারের মধ্যে একটা অংশ। তাহলে খুব ইজিলি তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে না, তিনি সমস্যার সমাধান পাচ্ছে না, তাহলে বিরাটা, আমাদের যে বিরাটা ফাঁড়ির পাশেই যে আমাদের সহায়তা কেন্দ্র, সেখানে যদি কোনো যারা দর্শনার্থী তাদের যে কোনো রকম সমস্যা যদি হয়, আমরা বর্ধমানবাসীর জন্য, যারা আগত দর্শনার্থী তাদের জন্য আমরা রয়েছি। এবং আমাদের এবছর যে আমাদের মঞ্চটা হচ্ছে, যেটা জেলা পরিষদের সঙ্গে করছি, আমরা কিন্তু এবছর বাল্য বিবাহ ক্ষেত্রে মানুষকে জাগ্রত করার জন্য আমাদের মঞ্চটা এবছর থাকবে। এবং আগামী বছর, সামনের বছরও আমরা আর কি আগামী দিনে এই বাল্য বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম আমাদের পরিকল্পনা আছে। মানুষকে না, কার্নিভাল না, আমাদের যে মঞ্চটা হবে, মঞ্চটা যেটা আপনাদের সহায়তা কেন্দ্র, সেখানে আমরা মানে বাল্য বিবাহটাকে রোধ করার জন্য, আমাদের প্রতিরোধ করার, এবং আমাদের যে যতগুলো ট্যাগলাইন এবং যতগুলো আমাদের সদস্য আছে বর্ধমানের বাইরেও, মেমারিতেও আমাদের সদস্য নতুন সাব কমিটি ওখানে হয়েছে, কালনাতে আছে, প্রত্যেক জায়গায় আমাদের একটা ব্যানার যাচ্ছে। সেখানে কিন্তু সেই বাল্য বিবাহের প্রতিরোধের ক্ষেত্রে, বাচ্চাদের অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সেই ব্যানার প্রত্যেকটা পুজো মণ্ডপে আপনারা দেখেন। আচ্ছা আচ্ছা, মানে খুবই ইতিবাচক এবং সাধুবাদ দেওয়ার মতোই প্রসঙ্গ। তো আমি একদম আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। আমি জানতে চাইব প্রণবেশদা এবং সুকান্তদা দুজনের দিক কাছেই, যে আপনাদের এই যে দুর্গাপুজো সমন্বয় সমিতির ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে, যে ভবিষ্যৎ আমরা আরও মানে আমাদের অর্থ এবং লোকবল যদি বাড়ে তো আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করব, এরকম কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রেখেছে? আমরা হচ্ছি সমন্বয় সমিতির সিনিয়র মেম্বার। আচ্ছা, মোস্ট সিনিয়র মেম্বার। এখনো পর্যন্ত বোধহয় সমন্বয় সমিতিতে যত মেম্বার আছে, আমার মনে হয় আমরা বোধহয় 2-3 জন সিনিয়র মেম্বার আছি। সিনিয়র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে ধারণা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা যদি করতে হয় তাহলে এরা করবে, নেক্সট জেনারেশন করবে। আমরা ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিছু করবো না, আমরা এদের কাঁধে ভর করে এখন চলছি। তাহলে নবীনরা কি এতদিন নিয়ে চলে এসছি, একদম ছেলের মতো মানুষ করে সমন্বয় সমিতিটাকে বড় করে দিয়েছি। ব্যক্তিগতভাবে আমার খুব গর্ব হয় যে সমন্বয় সমিতি এখনো আমাকে টেনে ধরে আছে, ছাড়তে চাইছে না, এবং আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। এটা খুব গর্বের ব্যাপার। প্রথম যেদিন আমরা সমন্বয় সমিতি মিটিং করি, সেদিন আমরা একসঙ্গে সব ছিলাম, এবং আমাদের যিনি কার্যকরী সভাপতি, তিনি সেই মিটিংয়ের পরে উনি আমাদের সভাপতি ছিলেন আর কি, হয়েছিলেন। সেদিন আমরা প্রথম দিন থেকে সমিতিতে আছি, দুজন বা আমরা সব কাজ করছি, একসঙ্গে কাজ করছি। এবার আপনারা যেটা চাইছেন, দেখুন আমাদের যেহেতু পুজোর ব্যাপার, আমরা চাইছি যে প্রান্তিক যেখানে একটু মানুষ পুজোর সঙ্গে যুক্ত, নারীরা যেখানে পিছিয়ে, যেহেতু আমরা মায়ের আরাধনা করি, আমাদের আগামী দিনের পরিকল্পনা যেটা রয়েছে, যেটা আপনারা জানেন যে প্রসূত মায়েদের ক্ষেত্রে কিছু নিউট্রিশনের কিছু অভাব দেখা দেয়। তো আমাদের সেই ব্যাপারে কিছু কাজ করার আমাদের ইচ্ছা আছে।
আমরা চাইছি যেখানে মাদের অপুষ্টিজনিত কোনো ব্যাপার প্রান্তিক স্তরে একদম যে মানুষটার যদি কোনো প্রোটিন দরকার সেই ব্যাপার নিয়ে আমরা সাপ্লিমেন্ট ব্যাপার আমরা ভালো উদ্যোগ, খুব ভালো, মানে ভূয়সী প্রশংসা না করে পারছি না। মানে এটা সত্যি কথাই যে প্রণবেশ্বর দাদা যেটা বললেন যে নবীনদের কাঁধে এখন চিন্তা ভাবনার, এটাই তো ঘটনা, এটাই তো আমরা নিয়ে এসছি ঐতিহ্যকে বয়ে নিয়ে, এবার নবীন নিয়ে যাবে নতুনের দিকে একদম। তাহলে শুধু দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ কথোপকথন পর্বে ছিলাম স্টেট কাট নিউজে। আমাদের সঙ্গে ছিল দুর্গাপুজো সমন্বয় সমিতি বর্ধমানের সেক্রেটারি সুকান্ত দা এবং তার সঙ্গে কার্যকরী সভাপতি প্রণবেশ্বর চন্দ্র দা। তো ভালো কাটুক পুজোগুলো, আপনাদের পুজোর আগামী 4 দিন খুব আনন্দের সঙ্গে কাটুক এবং আপনারা দাদারা যে কাজের পরিকল্পনা করেছেন সেটা বাস্তবায়িত হোক। আপনাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির যে রথের চাকা আরও উন্নতির দিকে যাক, এই স্টেট কাট নিউজের তরফ থেকে আপনাদের আমরাও চাইবো। আপনাদের নিউজকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমরা আপনাদের নিউজের মাধ্যমে বর্ধমান জেলা তথা রাজ্যবাসীর কাছে আবেদন করব, আপনারা বর্ধমানে আসুন, বর্ধমানের যে ঐতিহ্য, বর্ধমানের যে পুজো তা উপভোগ করুন। সবাই পুজোর সময় আনন্দ আমরা কাটাবো, এটাই। এখানেই তাহলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো কথায়, অন্য কোনো কারোর সঙ্গে। নমস্কার।